প্রিয় বন্ধুরা, অনেক বছর আগে এক বাচ্চা ছিলেন। তার তিনটি প্রাপ্তবয়স্ক ছেলে ছিল। বড় ছেলের নাম হোসেন, মেজ ছেলের নাম আলী এবং ছোট ছেলের নাম ছিল আহমদ। তাদের একটি চাচাতো বোন ছিল যার নাম ছিল নুরুল নেহার। তারা তিন ভাই নুরুল নেহারকে ভালোবাসত, আর এই কথা তাদের বাবাও জানতেন। একদিন তিনি ভাবলেন এই বিষয়টির একটি ফয়সালা করা দরকার। তাই তিনি একদিন বিকালে তার তিন ছেলেকে ডেকে বললেন, দেখো বাবারা, তোমরা প্রত্যেকে যে নেহারকে ভালোবাসো তা আমি জানি, কিন্তু এখন এ বিষয়টির একটি সমাধানে আসা দরকার। নয়তো আমি আশঙ্কা করি কোনো একদিন তোমাদের ভাইদের মাঝে নেহারকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের প্রত্যেককে আমি কিছুদিনের জন্য সফরে পাঠাবো। তোমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দের জায়গায় যেতে পারো। তোমরা তিনজন যে যার ইচ্ছে মতো তিনটি উপহার আমার জন্য নিয়ে আসবে। যার উপহার আমার সবচেয়ে বেশি পছন্দ হবে তাকে আমি নেহারের সাথে বিয়ে দেব। এরপর তিনি তার তিন ছেলেকে প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে সফরের জন্য পাঠিয়ে দিলেন। তারা তিন ভাই একটি নির্দিষ্ট পথ পর্যন্ত একসাথে গিয়ে প্রত্যেকে তাদের পছন্দের জায়গায় সফরে চলে গেল। হোসেন গিয়েছিল বুশ শহরে। একদিন হোসেন দেখল একজন লোক এক দোকানের কাছে একটি মাদুর বিক্রি করতে এসেছে। সে বলছে, যদি তুমি আমাকে 40,000 আশরাফি দাও তাহলে আমি এটি তোমাকে দিতে পারি। তখন হোসেনকে লোকটিকে জিজ্ঞেস করল, এই মাদুরের মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে সামান্য একটু মাদুরের দাম 40,000 আশরাফি? তখন ছেলেটি বলল, এটির বিশেষত্ব হচ্ছে আপনি এর উপর বসে এটিকে যেখানে যেতে বলবেন এটি আপনাকে সেখানে নিয়ে যাবে। তখন হোসেন 40,000 আশরাফির বিনিময়ে মাদুরটি তার বাবার জন্য কিনে ফেলল। অন্যদিকে শেহজাদা আলী শেহরাজ গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজন লোক অদ্ভুত একটি হাতির দাঁতের তৈরি যন্ত্র নিয়ে এক দোকানের সাথে দর কষাকষি করছে। তখন আলী ওই লোকটিকে জিজ্ঞেস করল, সামান্য একটি হাতির দাঁতের মূল্য 40,000 আশরাফি? ওই লোকটি বলল, শেহজাদা, এটি একটি দূরবীন। আপনি যদি এটাকে চোখ রাখেন তাহলে আপনি অনেক দূরে কি হচ্ছে তা দেখতে পারবেন। বিশ্বাস না হলে আপনি একবার চোখ রেখে দেখুন। তখন আলী সেই দূরবীনটি তাদের রাজ্য বরাবর ঘুরিয়ে দূরবীনে চোখ রেখে দেখতে পেল তার বাবা দরবারে সকলের সাথে বসে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। আলীও 40,000 আশরাফি দিয়ে ওই দূরবীন তার বাবার জন্য কিনে ফেলল। এদিকে আহমদ গিয়েছিল সমরখন্দে। একদিন সে দেখল একটি লোক একটা আপেল হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এবং বলছে, 20,000 আশরাফিতে যে আপেলটি কিনবে সে এই আপেল দিয়ে অসাধ্যকে সাধন করতে পারবে। তখন সে ওই আপেলওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করল, সামান্য একটি আপেলের জন্য কি এমন রয়েছে যে তা যার কাছে থাকবে সে অসাধ্য সাধন করতে পারবে? তখন ওই আপেলের মালিক বলল, শেহজাদা, এটি সাধারণ কোনো আপেল নয়, এটি হচ্ছে একটি জাদু আপেল। যদি কোনো মুমূর্ষু ব্যক্তি এই আপেলটি খায় তাহলে সে মুহূর্তের মধ্যে সব রোগ থেকে আরোগ্য লাভ করবে। আহমদ তার বাবার জন্য 20,000 আশরাফি দিয়ে ওই আপেলটি কিনে নিল। অতঃপর তিন ভাই তাদের সফর শেষে যেখানে তারা মিলিত হওয়ার চুক্তি করেছিল সেখানে গিয়ে মিলিত হল। তারা তিনজনেই একে অপরের উপহার হাতে নিয়ে দেখছিল। আহমদ যখন আলীর কেনা দূরবীনে চোখ রাখল, সে দেখল রাজ্যের মধ্যে নুরুল নেহার অসুখে কাতরাচ্ছে। তার অবস্থা খুবই খারাপ। তখন সে ওই ঘটনা তার বাকি দুই ভাইকে জানালো। বাকি দুজনও দূরবীনে চোখ রেখে একই ঘটনা দেখল। তখন তারা সবাই হোসেনের কেনা মাদুরে বসে মুহূর্তের মধ্যে রাজ্যে গিয়ে পৌঁছালো। হোসেন আহমেদের কেনা আপেলটি নুরুল নেহারকে খাইয়ে দিল। সাথে সাথে নেহার সুস্থ হয়ে উঠল। তখন নেহারের চাচা অর্থাৎ হোসেন আলী এবং আহমদের বাবা তাদেরকে উদ্দেশ্য করে বলল, যেহেতু তোমাদের তিনজনের উপহারই নেহারকে সুস্থ করে তুলতে কাজে এসেছে, তাই এ থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে তোমাদের তিনজনের উপহারই উত্তম। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের আমি আরও একটি পরীক্ষা নিব। আমি তোমাদের তিনজনকে 3টি তীর দিচ্ছি। প্রাসাদ থেকে তোমরা তিনজনে তীর ছুড়বে। যার তীর সবচেয়ে দূরে যাবে তাকে আমি আমার ভাতৃকন্যার জামাই করব। হোসেন, আলী এবং আহমদ 3টি তীর ছুড়ল। আহমদের তীরটি কোথায় গেল তা এদিক ওদিক খুঁজে কেউ হদিস করতে পারল না। এদিকে আলীর তীর হোসেনের আগে জলাশয় পার করে পাহাড়ে গিয়ে পৌঁছেছিল। তাই বাদশা তার মেজ ছেলে আলীর সাথে তার ভাতৃকন্যা নুরুল নেহারের ধুমধাম করে বিয়ে দিয়ে দিলেন। এদিকে বাকি দুই ভাই অর্থাৎ হোসেন এবং আহমদ মনের কষ্টে রাজ্য থেকে বেরিয়ে গিয়েছিল। হোসেন কোথায় গিয়েছিল তার খোঁজ কেউ করতে পারেনি। আর এদিকে আহমদ তার চালানো তীর কোথায় গিয়েছে সেটা খুঁজতে গিয়েছিল। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভেতরে পৌঁছে দেখল তার তীরটি একদম জঙ্গলের গভীরে গিয়ে মাটিতে গেঁথে আছে।
আর জঙ্গল ছিল পাহাড়েরও পরে, অর্থাৎ আহমদের তীর আলীর চেয়েও আরো দূরে গিয়ে পড়েছিল। তখন আহমদ ভাবল সে রাজ্যে ফিরে গিয়ে তার বাবাকে বলবে তার এতটাও দ্রুত ফয়সলা নেওয়া উচিত হয়নি। যখনই সে তীরটি হাতে নিল, সে দেখল তার সামনে একটি স্বর্ণের দরজা। কৌতূহলবশত সে ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে আহমদ অবাক হয়ে গেল। সে দেখল তাদের প্রাসাদের চেয়েও বড় একটি প্রাসাদ। ওই প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে 4-5 জন শেহজাদি তাকে স্বাগতম জানালো। তাদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর শেহজাদি তাকে বলল, শেহজাদা আহমদ, আপনাকে আমাদের রাজ্যে স্বাগতম। আমার নাম পরিবানু। আপনি এখন পরীদের রাজ্যে আছেন। সে আহমদকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। তখন আহমদ পরীকে জিজ্ঞেস করল, কিন্তু আপনি আপনার নাম জানলেন কিভাবে? এর আগে তো কখনো আমাদের দেখা হয়নি, আর আমি আপনাকে চিনিও না। তখন পরিবানু বলল, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি জানলে অবাক হবেন যে আপনাকে সমরখন্দে আপেল আমি দিয়েছিলাম, কিন্তু আমার বোন হাসনাত আপেলে ভুল জাদু করায় আমার পরিকল্পনা মতো কিছুই হয়নি। আর আপনার তীরটিও আমি বাতাসে অদৃশ্য করে দিয়েছিলাম, যাতে করে আপনি এই প্রতিযোগিতায় না জিততে পারেন। এর কারণ এই যে আমি কখনোই চাইনি নুরুল নেহারের সাথে আপনার বিয়ে হোক। আহমদ ইতোমধ্যেই পরিবানুরূপে পাগল হয়ে গিয়েছিল, কারণ সে ছিল নুরুল নেহারের থেকেও অধিক সুন্দরী। পরিবানু যে কেন চায়নি নেহারের সাথে তার বিয়ে হোক তা আহমদ বুঝতে পেরেছিল। অতঃপর সে তার মনের কথা পরিবানুকে বলল। অতঃপর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। আহমদ পরীদের রাজ্যের পরিবানুর সাথে সুখের সংসার করতে থাকল। এদিকে বাদশাহ তার এক ছেলেকে বিয়ে দিয়ে বাকি 2 ছেলেকে হারিয়ে ফেলেছিলেন। অনেক খুঁজেও তিনি কোথাও হোসেন আর আহমদকে পাননি। তিনি খুবই চিন্তিত ছিলেন। একদিন আহমদের তার বাবার কথা খুব মনে পড়ল। সে পরিবানুর অনুমতি নিয়ে নিজের রাজ্যে গিয়ে তার বাবার সাথে দেখা করল। আহমদকে দেখে তার বাবা আবেগে কান্না করে ফেললেন। তিনি বললেন, বাবার প্রতি এতটা রাগ যে বাবার সাথে এতদিন দেখাও করতে আসনি। তখন আহমদ বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না আব্বাজান, আমি অনেক সুখে আছি। আপনার প্রতি আমার কোনো অভিমান নেই। তখন বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি ভালো আছো তাই আমি আর কিছু জানতে চাইব না। তোমরা খুশি থাকলেই আমিও খুশি, কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে এসো। এরপর থেকে 1 মাস পর পর আহমদ পরীদের রাজ্য থেকে তার নিজের রাজ্যে আসত তার বাবা মার সাথে দেখা করতে। ওই বাদশার সেনাপতি ছিল খুবই ধূর্ত একজন ব্যক্তি। সে একদিন বাদশাকে বলল, হুজুর, আমার মনে হয় আপনার ছেলে আহমদ আপনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে। যেহেতু আপনি নেহারের সাথে তার বিবাহ দেননি, তাই সে আপনার প্রতি ক্ষুব্ধ। তখন রাজা তার এক গুপ্তচরকে পরের মাসে আহমদের পিছনে নজরদারি করার জন্য পাঠালেন। কিন্তু সে গুপ্তচর এসে রাজাকে বলল, হুজুর, আমি দেখলাম ছোট হুজুর জঙ্গলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তখন সেনাপতি বাদশাকে পরামর্শ দিল একজন জাদুকরকে আহমদের পেছনে নিযুক্ত করার। বাদশাও সেনাপতির কথা মতো তাই করলেন। সে জাদুকর পরপর 2 মাস আহমদের পিছনে গিয়েও কোনো সুরাহা করতে পারল না। তখন ওই জাদুকর মহিলা এক বুদ্ধি করল। পরের মাসে যখন আহমদের নিজ রাজ্যে ফেরার সময় হলো, তখন সে যেখান থেকে আহমেদকে উধাও হয়ে যেতে দেখেছিল সেখানে শুয়ে মুমূর্ষু রোগের অভিনয় করতে শুরু করল। আহমদ ওই অসুস্থ মহিলাকে দেখে তাড়াতাড়ি পরীদের রাজ্যে নিয়ে গেল। পরিবানু ওই ধূর্ত জাদুকর মহিলাকে দেখা মাত্রই বুঝে গিয়েছিল তার আসল পরিচয় কি। কিন্তু যাতে স্বামীর অসম্মান না হয় তাই সে সবকিছু জানা সত্ত্বেও ওই মহিলার সেবা করে সুস্থ করে তুলল। তারপর যখন আহমদের পরীর রাজ্যে ফেরার জন্য রওনা দিল, তখন ওই ধূর্ত জাদুকর মহিলা বাদশার কাছে ফিরে গিয়ে বলল, আপনার ছেলে তো পরীদের কবলে পড়েছে। সে তো পরীকে বিয়ে করে তার সাথে সংসার করছে। বলা তো যায় না পরীদের সাথে মিলে চক্রান্ত করে যদি আপনার ক্ষতি করে সে। তখন রাজা ওই মহিলার কাছে পরিত্রাণের উপায় জানতে চাইলেন। ওই ধূর্ত মহিলা বলল, আমি এমন এক উপায় বলবো যাতে পরীরা বিরক্ত হয়ে আপনার ছেলেকে নিজেরাই মেরে ফেলবে। সে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ধোঁকাবাজ ওই মহিলার কথা শুনে বাদশা তাই বিশ্বাস করলেন। ওই মহিলা বলল, আপনি আপনার ছেলেকে বলুন সে যাতে এমন একটি ব্যাগ নিয়ে আসে আপনার জন্য, যা পকেটে ঢুকিয়ে রাখলে অদৃশ্য হয়ে যায়, কিন্তু পকেট থেকে বের করলে তার মধ্যে 1 লক্ষ স্বর্ণমুদ্রা রাখা যায়। ওই মহিলার কথা মতো রাজা আহমদকে সে ব্যাগ নিয়ে আসতে বললেন। আহমদ যথারীতি পরিবানুর কাছে এসে সব কথা খুলে বলল। যেহেতু তার স্ত্রী সবকিছু জানতই, তাই সে ওই রকম একটি অলৌকিক ব্যাগ আহমদকে দিল। আহমদ বাদশাকে ওই ব্যাগ দেওয়ার পরদিনই কোষাগার থেকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা ওই ব্যাগ সমেত গায়েব হয়ে গেল। এরপরও বোকা বাদশাহ সেনাপতি আর ওই জাদুকর মহিলা চক্রান্ত বুঝতে পারলেন না। এরপর ওই মহিলা বাদশাকে বলল, এবার আপনি আপনার ছেলেকে বলুন বাঘের চামড়া নিয়ে আসতে। আমার বিশ্বাস পরীরা তা দিতে পারবে না, আর সে বাঘের হাতে মারা পড়বে। এবারও যখন আহমদ
বাঘের চামড়া নিয়ে আসতে সফল হলো, তখন বাদশাহ ওই মহিলা চক্রান্ত অনুযায়ী আহমেদকে 20 ফুট উচ্চতা এবং 22 ফুট লম্বা দাড়িওয়ালা একজন ব্যক্তিকে তার সামনে হাজির করতে বললেন। যখন আহমদ পরিবানুর কাছে গিয়ে সব কথা খুলে বলল, তখন পরিবানু বলল, বর্ণনা অনুযায়ী 20 ফুট উচ্চতা তার 22 ফুট দাড়িওয়ালা ব্যক্তিটি হলো আমার ভাই। পরিবানু তার ভাই মাকবুলকে ডাকল। আহমদ দত্তাকৃতি মাকবুলকে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। পরিবানু আগে তার ভাইকে সব জানিয়ে রেখেছিল। আহমদ এবং পরিবানুর ভাই বাদশাকে সব কথা খুলে বলল। মাকবুল সেই ধূর্ত সেনাপতি এবং তার জাদুকর মাকে 20 ফুট লম্বা দাড়িতে মেরে রাজ্য থেকে বের করে দিল। বাদশা নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি পরিবানুকে প্রাসাদে নিয়ে আসতে বললেন। আহমদ তার স্ত্রীকে নিয়ে নিজের প্রাসাদে ফিরে আসলো। ওই দিনই হোসাইনও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে প্রাসাদে প্রবেশ করল। আসলে হোসাইন পুনরায় বুশ শহরে ফিরে গিয়েছিল। বুশের শেহজাদি হুমায়রা তার গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। হোসেনও হুমায়রার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে নেয়। বাদশা এবং বেগম চান 3 ছেলে পুত্রবধূ সহ পুরো পরিবারকে এতদিন পর একসাথে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অতঃপর তারা সকলে মিলে একসাথে সুখে শান্তিতে রাজ্যে বসবাস করতে থাকল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।